গভীর রাত, অনেকটা ক্লান্তি নিয়ে কিছুটা স্বস্তি অনুভব করার জন্য ছাদে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। ওই স্নিগ্ধ আকাশের মাঝে চাঁদের উজ্জ্বলতা দেখলে মনে হয় মনের মধ্যে লুকিয়ে থাকা গভীর ক্ষতগুলো কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে। নিজেকে বেশ হালকা লাগে। আর ঠিক সেই সময় নিজের প্রিয় মানুষটা যদি পাশে এসে দাঁড়ায়, হাতের উপর হাত রেখে ওই চাঁদের আলোকে সাক্ষী রেখে ভালোবাসার কথা বলে, তখন মনে হয় স্থিতিশীল শান্ত গঙ্গায় হঠাৎ বান ডেকেছে। ঝড়ের প্রকট তেজে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ধুলো উড়িয়ে জানান দিচ্ছে আজ সব ধ্বংস করে দেবে, সঙ্গে করে নিয়ে যাবে নিজের খুব কাছে খুব কাছে। ভালোবাসা হয়তো এমনই হয়। আজকের গল্প ওপার বাংলা থেকে, মেঘবালিকার কলমে। সেই রাতে রাত ছিল পূর্ণিমার। পার্কের একটা ফাঁকা বেঞ্চ দেখে সেদিকে এগিয়ে যায় কুহু। শেষ বিকেলের সোনালি রোদের আলোয় চারপাশটা বেশ মনোরম লাগছে। জানুয়ারি প্রায় শেষ, তাই পরিবেশটা তুলনামূলক ঠান্ডা। আবারও শীত গিয়ে বসন্তের আগমন ঘটবে তার জীবনে। তবে কি শুধু সেই কাঙ্ক্ষিত মানুষটারই আগমন ঘটবে না? অফিস শেষে শরীরটা বেশ ক্লান্ত। বাড়ি যাবে ভেবেও কি যেন ভেবে অফিসের পাশের পার্কটায় এসে বসল কুহু। অফিসের পাশের পার্কটায় বিকেলের দিকে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে, বিশেষ করে শীতে। ছোট বাচ্চারা পার্কের চারপাশে দৌড়োদৌড়ি করছে। বৃদ্ধরা সুগার ও ব্লাড প্রেশার আয়ত্তে রাখার জন্য হাঁটাহাঁটি করছে। প্রেমিক প্রেমিকারা পার্কের বেঞ্চে বসে প্রেমালাপ করছে। কুহুর মনে হচ্ছে তাকে বুঝি বড় বেমানান লাগছে এই দৃশ্যে। সবাই যেন কেমন জোড়ায় জোড়ায় বসে আছে, তবে সে একা। শেষ বিকেলে পার্কের দৃশ্যগুলোকে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎই কুহুর চোখ আটকায় পার্কের দক্ষিণ দিকে খেলতে থাকা একদল ছেলে মেয়ের দিকে। তারা ব্যাডমিন্টন খেলছে। তাদের খেলার দিকে তাকিয়ে থাকতে থাকতে কুহু একসময় চলে যায় তার হেলে আসা কিছু স্মৃতির পাতায়। কুহুর বয়স যখন 4, তখন এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায়। তারপর থেকেই কুহুর বেড়ে ওঠা তার কাকার বাড়িতে। কাকা কাকিমা ছোটবেলা থেকেই খুব পছন্দ করে তাকে। এক কথায় বলতে গেলে চোখে হারায়। কুহুর একমাত্র সঙ্গিনী হল কুহুর ছোট বোন তমালিকা। কাকা কাকিমার একমাত্র মেয়ে। একসঙ্গেই হেসে খেলে দিন পার করে তারা। তখন কুহু ক্লাস 9-এ। জানুয়ারি মাস, আর কাঁপানো শীত পড়েছিল কলকাতা শহরে। পাড়ায় তখন ব্যাডমিন্টন খেলারও ধুম পড়েছে। পাড়ায় বেস্ট ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে তখন নাম ডাক কুহুর। তবে তার একার ছিল না এই বেস্ট উপাধিটা। পাড়ার লম্বু মানে অভিকেরও অংশীদার ছিল তা। বলতে গেলে দুজনেই একে অন্যকে বেশ ভালোভাবেই টক্কর দিতে পারত। সেই দিন ছিল কুহু ও অভিকে ব্যাডমিন্টন ম্যাচ। তবে ম্যাচটা খেলার আগেই ঘটল এক বিপত্তি। তীব্র শীত পড়ার কারণে কুহুর সেবার কঠিন জ্বর হয়েছিল। ভেবেছিল ম্যাচের আগেই সে হয়তো ভালো হয়ে যাবে, তবে তার হলো কই, জ্বর সারল না। তবুও সে ঠিক করলো এই জ্বর নিয়েই সে খেলতে যাবে। কুহু, কুহু শোন, ম্যাচটা পরেও খেলা যাবে, ঠিক আছে? এখন তুই বরং এসব জেদ ছেড়ে দিয়ে বিশ্রাম নেগে যা। মা তোকে খেলতে যেতে দেখলে কি কাণ্ডটা হবে তুই বুঝতে পারছিস? হ্যাঁ? কুহু সিঁড়ি দিয়ে নামতে যাবে এমন সময় কথাগুলো বলে বাধা দেয় তমালিকা। উফ, তোকে আর কতবার বলতে হবে আমি ঠিক আছি। আর ম্যাচটা ইম্পর্টেন্ট। এমনিতেই লাস্ট ম্যাচ জিতে লম্বুটা হাওয়ায় উঠছে।
আচ্ছা করেই হোক আমাকে ম্যাচটা জিততেই হবে। তুই চুপচাপ আমার সাথে চল তো। এই বলেই এক প্রকার তমালিকাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় কুহু। তাদের আসতে দেখে অভিক বলল, এই যে আবার এসেছে হারতে। তা বলি, আপনার না জ্বর? ঠিক খেলতে পারবেন তো? না মানে, আবার হারলে কথা বলবেন না তো যে জ্বর ছিল তো তাই হেরে গেছি। একবার জিতেছিস বলে যে বারবার তোকে জেতার সুযোগ দেব এমনটা ভাবলে তো চলবে না। তাই বাজে না বকে খেলা শুরু কর। ম্যাচ যথাসময়ে শুরু হলো। কুহু তার শরীরের সমস্ত শক্তি দিয়ে ম্যাচ খেলছিল। থেকে থেকেই তার মাথাটা চক্কর দিয়ে উঠছিল, তবু সে হার না মেনে ম্যাচটা খেলার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছিল। আমায় ছাড়া ম্যাচ খেলছিস যে? হঠাৎই এক পুরুষ কণ্ঠস্বর ভেসে আসায় ম্যাচ থামিয়ে সবাই সেই কণ্ঠস্বরের অধিকারীর দিকে তাকালো। কিছুটা শান্ত গলায় প্রশ্ন করল অনুভব। অভিক কিছুটা ভীত হয়ে বলল, আবে, অনুভবদা, তুমি? কি উত্তর দেবে বুঝতে না পেরে কুহু ও অভিক একে অপরের মুখ চাওয়াচাই করল। তাদের উত্তরের অপেক্ষা না করে অনুভব কুহুর দিকে এগিয়ে গিয়ে কুহুর হাতে থাকা ব্যাডমিন্টন র্যাকেটটা নিজের হাতে নিল। এরপর কুহুর দিকে না তাকিয়েই সে উত্তর দিল, তুই বাড়ি যা, আমি খেলছি। অনুভবটা, আজ আমার অভিকের সাথে ম্যাচ আছে, প্লিজ আমায় খেলতে দাও। আমি কথা দিচ্ছি এই ম্যাচটা শেষ করে আমি বাড়ি ফিরে যাব। কথাটা বলেই কুহু ভালোভাবে বুঝতে পারল যে কথা না বাড়িয়ে বাড়িতে চলে গেলেই বরং ভালো হতো, কারণ ইতিমধ্যেই রাগান্বিত চোখে অনুভব তার দিকে তাকিয়েছে। এই রাগান্বিত চোখ দুটো তার চেনা। যখন অঙ্ক করতে গিয়ে কুহু কোনো ভুল করে তখন অনুভব ঠিক একই রাগান্বিত দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। আসলে অনুভব পাড়ার ছেলেদের মধ্যে সবার বড়। এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পাড়ায় তার বয়সী কেউ না থাকায় অনুভবের তেমন বন্ধু বান্ধব নেই। যা আছে তা কলেজে। ছেলেটা খুব শান্ত স্বভাবের, পড়াশোনায় দুর্দান্ত, বিশেষ করে অঙ্ক তার জন্য বা হাতের খেলা। কুহুর কাকিমার অনুরোধে সে কুহু ও তমালিকাকে অঙ্ক ও বিজ্ঞান পড়ায়। উল্টো দিকে কুহুর অঙ্ক একেবারেই পছন্দ নয়। অবশ্য ভালোভাবে বোঝে না বলেই পছন্দ নয়, তাই যখনই সে ভুল করে অনুভবের রোষের শিকার হতে হয় তাকে। আজও তার ব্যতিক্রম নয়। অনুভবের রাগান্বিত দৃষ্টি দেখে কিছু না বলেই সে তমালিকাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কুহুর মন খারাপ হলেও তার শরীরের অবস্থার কথা চিন্তা করে সে মনে মনেই বলল, যাক, আজ অনুভবটা বাঁচিয়ে দিল, নইলে শরীর যা খারাপ লাগছিল মনে হচ্ছিল এখনই মাথা ঘুরে পড়ে যাব। সেই রাতে কুহুর খুব জ্বর উঠেছিল। হঠাৎই পাশের বেঞ্চ থেকে আসা কথোপকথনের শব্দে সেদিকটায় তাকালো কুহু। এক বৃদ্ধ ভদ্রমহিলা তার ঠিক উল্টো পাশে বসা আরেকজন ভদ্রলোককে কি নিয়ে যেন বকাবকি করছে। এই জন্যই বলি অনিয়ম করো না। দেখলে তো সুগারটা বেড়ে গেল। আজ থেকে প্রতিদিন তুমি নিয়মিত 1 থেকে 2 ঘন্টা হাঁটবে। অপরদিকে থাকা বৃদ্ধ লোকটি হেসে উত্তর দিলেন, বুঝলে প্রিয়তমা, এই নিয়মতান্ত্রিক জীবনে কিছু অনিয়মকে প্রশ্রয় দিতে হয়, না হলে ভালোবাসার টের পাওয়া যায় না। মানে? আমি অনিয়ম করলে তুমি বকাবকি করো, যার মধ্যে থাকে ভালোবাসা। আর যদি অসুস্থ হই তখন তুমি যত্ন নাও, যার মধ্যে লুকিয়ে থাকে তার চেয়েও বেশি ভালোবাসা। সুতরাং অনিয়ম করলেও আমার ক্ষতি নেই, এখন বুঝলে? বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে কুহু বুঝতে পারে তিনি লজ্জা পাচ্ছেন। তাদের দেখে কুহু আবারও পাড়ি দেয় তার হেলে আসা অতীতে।
তখন কুহু ক্লাস 10-এ উঠেছে। শীত গ্রীষ্ম শেষে তখন ধরায় বর্ষার আগমন ঘটেছিল। হঠাৎ হঠাৎই শুরু হতো বর্ষা বর্ষণ। এমন এক বৃষ্টি ভেজা আষাঢ়ের দিন ছিল সেদিন। কুহু, এই কুহু, আকাশে মেঘ ধরেছে, ছাদে গিয়ে শুকনো কাপড়গুলো ঘরে এনে রাখ মা। কই গেলি রে? তাড়াতাড়ি যা, বৃষ্টি এলো বলে। রান্নাঘর থেকে কথাগুলো বলল কুহুর কাকিমা। পড়ার টেবিলে অনুভবের দেওয়া অঙ্কগুলো করতে করতে কুহু উত্তর দিল, যাই কাকিমা। এই বলে সে পা বাড়ালো ছাদের দিকে। তমালিকা বাড়িতে নেই, তার কোনো বন্ধুর বাড়িতে নোটস নিতে গিয়েছে, এখনো আসেনি। তাই হাতে খালি সময় পেয়ে অঙ্ক করছিল কুহু। ছাদে উঠতে না উঠতেই কুহু দেখতে পেল এরই মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তাই তাড়াহুড়ো করে সব জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে গেল। কি মনে হতেই সে আবার গেল ছাদে। ইতিমধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। নিচের সামনে এমন মনোরম দৃশ্য দেখে লোভ সামলাতে না পেরে সে ভিজতে শুরু করে। চোখ বন্ধ করে সে উপভোগ করতে থাকে জলের এক একটা বিন্দু। তার শরীর বৃষ্টির ছোঁয়ায় শিহরিত হতে লাগলো। ভিজতে ভিজতে সে পাড়ি দিয়েছিল অন্য জগতে। কারণ এই জগতে থাকলে সে টের পেত তার বাড়ির ঠিক পাশের ছাদটা থেকে কেউ তার দিকে দৃষ্টি স্থির করে রয়েছে, মুখে একটা ম্লান হাসি নিয়ে। মানুষটা তেমন একটা হাসে না, তবুও মাঝে মাঝে নিজের সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে এক মৃদু হাসির রেশ খেলে যায় তার মুখে। কুহু আপন মনে ভিজছিল, হঠাৎ এক কণ্ঠস্বর ভেসে আসায় সেই দিকটায় তাকায় সে। লক্ষ্য করে এক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে। সে যে অবাক হয়নি এমন নয়, বরং ছোটখাটো একটা শখ খেয়েছিল। অনুভবদা, সে ভুল দেখছে না তো? না মানে অনুভব হতে পারতো যদি এই ঝড় বৃষ্টিতে তার মাথার উপরে ছাতা থাকতো। ইনি তো রীতিমতো বৃষ্টিতে ভিজছেন। কুহু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ আদৌ সম্ভব? অনুভবদা বৃষ্টিতে ভিজছে? যদি ডিসিপ্লিনের কথা আসে, তবে অনুভবের চেয়ে ডিসিপ্লিন ছেলে আজ পর্যন্ত কুহু দেখেনি। কখনো তাকে অনিয়ম করতে দেখেনি সে। আজ এই ছেলেটাকে বৃষ্টিতে ভিজতে দেখে কেমন যেন অন্যরকম লাগছে তার। হ্যালো মিস, এভাবে হা করে তাকিয়ে আছেন যে? অনুভবের কথায় হুঁশ ফিরে আসে কুহুর। তৎক্ষণাৎ নিজেকে সামলে উত্তর দেয়, না মানে মানে তুমি তুমি বৃষ্টিতে ভিজছো? কিছুটা আমতা আমতা করে বলল কুহু। তার কথায় অনুভব মৃদু হাসে। এই বৃষ্টির মাঝে অনুভবকে হাসতে দেখে একটা আলাদা ভালো লাগা কাজ করে কুহুর মাঝে। যে মানুষগুলো কম হাসে তাদের বোধহয় হাসলে দ্বিগুণ সুন্দর লাগে, যেমনটা অনুভবকে লাগছে। কেন, আমি কি ভিজতে পারি না? কুহু কি বলবে বুঝতে পারে না, তাই উত্তর না দিয়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার নীরবতা দেখে অনুভব নিজেই উত্তর দিল, কিছু কিছু সময় অনিয়ম করাটা প্রয়োজন, না হলে ভালোবাসা ঠিক টের পাওয়া যায় না। কথাটার অর্থ কুহু ঠিক বুঝে উঠতে পারে না। এবার কুহুর মনে হচ্ছিল তার যাওয়া প্রয়োজন। কুহু কিছু বলতে যাবে তার আগেই অনুভব বলে উঠল, নিচে যা, ঠান্ডা লেগে যাবে। কথাটা বলা মাত্রই আর দাঁড়ালো না কুহু, পা বাড়ালো সিঁড়ির দিকে। কুহু, চেনা মানুষটার ডাকে পিছন ফিরে তাকায় কুহু। বলো। অনুভব কিছু বলতে যাবে, কিন্তু কি যেন ভেবে সে থেমে গেল। কুহু অপেক্ষা করল, তবুও অপর পাশ থেকে কোনো উত্তর এলো না। কুহু আবার কিছু বলতে যাবে, এমন সময় তাকে উপেক্ষা করে অনুভব বলে উঠল, না কিছু না, তুই যা।
বলেই সে চলে যায়। তবে কুহু যায় না। সে দাঁড়িয়ে ভাবতে লাগলো সেই মানুষটার কথা। কি বলার জন্য অনুভব তাকে দাঁড় করালো? কিছুক্ষণ ভাবার পরও সে যখন কোনো উত্তর পেল না, তখন হার মেনে সেও ঘরে গেল। তবে সেই অজানা উত্তরটা যে সে একেবারেই পেল না এমনটা কিন্তু নয়। তখন কুহু কলেজে। স্কুল লাইফে গানের প্রতি তেমন আকর্ষণ না থাকলেও কলেজে এসে গান নিয়ে তার চর্চা শুরু হয়। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে রীতিমতো গানে সে অংশগ্রহণ করে। এইরকমই একদিন অনুষ্ঠান শেষে তমালিকার সঙ্গে বাড়ি ফিরছিল কুহু। পরনে তার গাঢ় নীল রঙের শাড়ি, খোলা ঘন কালো চুল, হাতে পরা কালো রঙের কাচের চুড়ি, কপালে কালো রঙের টিপ। কুহু তমালিকার সঙ্গে হেসে হেসে গল্প করছিল। এমন সময় একটা ছেলে এসে তার সামনে দাঁড়ালো। গল্প থামিয়ে ছেলেটার দিকে তাকালো তারা। ছেলেটা যে কুহুর অচেনা এমনটা নয়, তার কলেজেই পড়ে। ছেলেটার নাম দীপ। কি ব্যাপার, রাস্তা আটকে দাঁড়ালে কেন? ছেলেটা প্রথমে ইতস্তত করলেও পর মুহূর্তে সে উত্তর দেয়, আমি তোমাকে ভালোবাসি কুহু, অনেকদিন থেকেই ভালোবাসি, কিন্তু কিন্তু কখনো বলে উঠতে পারিনি। আজ তোমাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই। দীপ আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সজোরে দীপকে চড় মেরে বসে। দীপ টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। কুহু তাকায় সেই আঘাতকারীর দিকে। সে দেখতে পায় তার অতি পরিচিত মুখ, অনুভবটা। অনুভব ছেলেটার দিকে এগিয়ে গিয়ে আবার তাকে মারতে শুরু করে। কুহু যেন নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিল না। এমন শান্ত একটা ছেলে কেবলমাত্র একটা এরকম ঘটনার কারণে এভাবে রিয়্যাক্ট করবে তা কখনো কল্পনাও তো করতে পারেনি কুহু। মারামারি যখন তুমুল পর্যায়ে তখন কুহু কোনো মতে ওদের থামায়। মারামারি করে দুজনেরই অবস্থা তখন প্রচন্ড খারাপ। দীপের কপাল ফেটে রক্ত পড়ছে এবং অনুভবের ঠোঁটের কোণে খানিকটা কেটে রক্ত পড়ছে। অনুভবটা, তোমার তো ঠোঁট কেটে গেছে, চলো বাড়ি চলো। এই বলেই কুহু এক প্রকার তাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল। কুহুর কাকিমা ভাগ্যক্রমে বাড়িতে ছিলেন না। কুহু অনুভবকে সোজা তার রুমে নিয়ে গিয়ে বসালো। তমালিকা, ফ্রিজ থেকে বরফ নিয়ে আয় তো। ঠোঁটের কোণটা ফুলে উঠেছে, আমি বরং ততক্ষণে জায়গাটা ক্লিন করি। কুহুর কথায় তমালিকা নিচে যায়। কুহু ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বাক্সটা বের করে আনলো। অনুভব গম্ভীরভাবে বসে রইল সেখানে। তার এইসব নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই। কুহু তুলোটা অনুভবের ঠোঁটের কোণে ছোঁয়াতে তার সম্বিত ফিরল। ইস, কি অবস্থা! তোমায় কে বললো রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে? দেখলে তো কি হলো। কি করতাম তাহলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? ছেলেটা তোকে প্রপোজ করছিল আর তুই আমাকে মারামারি করার জন্য বকছিস? তুই না থামালে না ওর হাত পা ভেঙে দিয়ে আসতাম। অনুভবের কথায় রাগ হয় কুহুর। মারপিট, ঝগড়া, অশান্তি এগুলো ভালো লাগে না তার। তবুও কিছু বলে না, চুপ করে রইল সে। অনুভব নিজেকে কিছুটা শান্ত করে উঠে দাঁড়ালো। এরপর কুহুর দু কাঁধ ধরে নিজের কিছুটা কাছে টেনে এনে বলল, তুই কি কিছুই বুঝিস না নাকি বুঝতে চাস না? তার কথার ইঙ্গিত কুহু ঠিক বুঝতে পারল না। অনুভব দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তোকে খুব ভালোবাসি কুহু। কথা শোনা মাত্রই কুহু যেন আকাশ থেকে পড়ল। প্রথমে একবার ভাবল সে হয়তো ভুল শুনেছে। তবে পর মুহূর্তে যখন তার চোখ সেই চোখ জোড়ার উপর পড়ল, সে বুঝতে পারল তার শোনা কথাটা সঠিক। অনুভব দা তাকে ভালোবাসে। তবে কেন যেন কোথাও না কোথাও তার মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছিল এই কথাটা মানতে। তবে মন, সে তো বলছে অন্য কথা। অনুভবকে সে যতটুকু চেনে তাতে সে বলতে পারে সে খুব চাপা স্বভাবের মানুষ। মানুষটা নিজের মধ্যে সব কিছু চেপে রাখে, তার সুখ হোক কিংবা দুঃখ। আজ সেই মানুষটা এত বড় একটা কথা অনায়াসে বলে ফেলল। তার যাই হোক মিথ্যে হবে না। কুহু বুঝতে পারছিল না সে কি বলবে।
সে চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। তার ভাবনায় ছেদ পড়ল অনুভবের কণ্ঠস্বরে। দেখ কুহু, সেই ছোটবেলা থেকেই আমার তোকে পছন্দ। প্রথমে বুঝতে পারিনি যে আমি তোকে ভালোবাসি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা টের পেয়েছি। তাই আজ যখন ওই ছেলেটা কথাটা বলতে চেয়েও বলতে পারে না অনুভব। তার গলার কাছটায় একটা অদ্ভুত চাপ অনুভব করে সে, বোধহয় এতদিনের চাপা কষ্টটা প্রকাশ করার ফলে। অপরদিকে কুহু নীরবতায় তার কথা শুনে যাচ্ছিল। ইতিমধ্যেই তার চোখের কোণে জল এসে জমেছে। অনুভব কুহুর হাত দুটো নিজের হাতে নেয়। কুহু, তুইও কি আমায় ভালোবাসিস? এবারও কোনো উত্তর দিতে পারে না কুহু। তার নীরবতা যে তার সম্মতি এমনটাও নয়। তার অনেক কিছু বলার আছে, তবে কেন যেন সেই মুহূর্তে সে এক মূর্তিতে পরিণত হয়েছিল। সে কিছুই বলতে পারছিল না। কি বলবে, কিভাবে বলবে, তা তার জানা ছিল না। এই নে কুহু, আইস প্যাক। তমালিকার হঠাৎ উপস্থিতিতে অনুভব ও কুহু একে অপরের থেকে কিছুটা সরে আসে। তমালিকা পরিস্থিতি কিছুটা অনুমান করে কুহুর হাতে আইস প্যাকটা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার যাওয়ার পর অনুভব কুহুকে বলে, আমি তোকে জোর করব না। তোর যদি আমাকে ভালো নাই লাগে তাহলে দেয়ার ইজ এ গুড নিউজ ফর ইউ। আমি 1 মাসের মধ্যে পড়াশোনার জন্য কানাডায় চলে যাচ্ছি। চিন্তা নেই, এই 1 মাসের মধ্যে আমি তোকে আর ডিস্টার্ব করব না। এই বলে কুহুর হাত থেকে আইস প্যাকটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল অনুভব। অনুভব বের হতেই কুহু মেঝেতে বসে পড়ল। সে কিছুই বুঝতে পারছিল না। মানে এই অনুভূতির নাম তো তার জানা নেই, তবে সেটুকু জানে যে এই অনুভূতির কারণ শুধুই অনুভব। সেই রাতটা কুহুর জীবনে এমন একটি রাত ছিল যা তাকে সম্পূর্ণ বদলে দিল। সেই 1 মাসের মধ্যে আর সাহস করে কুহু অনুভবের সঙ্গে কথা বলেনি। বলার ছিল অনেক কিছু, বলা হয়ে ওঠেনি তার। সে প্রায় বসে থাকতো একা, ভাবতো তার না বলা কথাগুলোকে নিয়ে। আজ খুব বলতে ইচ্ছে করে অনুভবকে তার মনের কথা, তবে বলার কোনো উপায় তার জানা নেই। অতীতের ঘটনাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যা ঘনিয়ে এলো। চাকরির কারণে কুহু অফিসের পাশেই একটা অ্যাপার্টমেন্টে থাকে। বাড়িতে মাঝে মাঝে যায় সে, তবে ইদানিং যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। এবং তার অন্যতম কারণ হলো বাড়ি গেলেই তাকে বিয়ে নিয়ে জোরাজুরি করা হয়। তাদের কথা তাকে বিয়ে দিতে পারলেই নাকি তাদের দায়িত্ব সম্পন্ন হবে। বিয়ে নিয়ে কুহুর মাথা ব্যথা নেই, হলে হবে, না হলে হবে না। তার মতে এখনো সে সম্পূর্ণ প্রস্তুত নয় বিয়ে নামক বন্ধনে জড়াবার জন্য। আজ সে বাড়ি যাবে। যাওয়ার ইচ্ছে না থাকলেও তমালিকার কারণে তার যেতে হবে। তমালিকার গত 1 বছর আগে বিয়ে হয়েছে লম্বু মানে অভিকের সঙ্গে। কর্মসূত্রে তারা দুজনেই ব্যাঙ্গালোরে থাকে। গতকাল কলকাতায় 2 দিনের ছুটি নিয়ে এসেছে, দেখা না করলেই নয়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে পড়ে কুহু। না, অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। অফিস থেকে ফ্ল্যাট বেশি দূরে না হওয়ায় চটপট সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় ট্রাফিক না থাকায় 45 মিনিটের মধ্যেই কুহু পৌঁছে গেল তার গন্তব্যস্থলে। কলিং বেল বাজাতেই ভেতর থেকে কুহুর কাকিমার গলা ভেসে এলো। আসছি। কাকিমা, দরজা খুলতেই অপর পাশের ব্যক্তির দিকে না তাকিয়েই তাকে জড়িয়ে ধরল কুহু। কুহু, আমি এখানে। পেছন থেকে কাকিমার কণ্ঠ ভেসে আসায় সেই দিকে তাকায় কুহু। তাকিয়ে দেখতে পায় তার কাকিমা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাহলে সে জড়িয়ে কাকে ধরে আছে? মুখ তুলে তাকাতেই সে দেখতে পায় এবার তো ছাড় অনুভবকে। কাকিমা বলে উঠলেন। সঙ্গে সঙ্গে কুহু অনুভবকে ছেড়ে দূরে সরে এলো। কুহু অনুভবকে উপেক্ষা করে তার কাকিমার দিকে এগিয়ে গেল। এতদিনে মহারানীর আসার সময় হলো,
আমাদের তো প্রায় ভুলেই গেছিস রে। না মানে থাক, আর বলতে হবে না। তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তোর কি পরিমাণে কাজের চাপ। কুহু ম্লান হাসল। আসলে যে তার বর্তমান অবস্থার মূল কারণ যে অন্য কিছু, তা সে চাইনি কেউ জানুক। কাকিমা, আমি বরং যাই এবার। অনুভবের কথায় তার দিকে তাকায় কুহু। আজ কত বছর পর সেই মানুষটার সঙ্গে তার দেখা হলো। মানুষটা বদলায়নি, তবে বদলে গেছে তাদের সম্পর্ক। সে 10 বছর আগের কুহু ও অনুভব এবং আজকের কুহু ও অনুভবের মধ্যে কতই না তফাৎ। সে কি, কুহু তো মাত্র এলো। তোরা বরং বসে গল্প কর, রাতে খেয়ে তারপর না হয়ে যাস। আজ আসি কাকিমা, পরে না হয় আরেকদিন আসবো। অনুভব যাওয়ার পর নিজের ঘরে যায় কুহু। তড়িঘড়ি বাথরুমে গিয়ে কাঁদতে শুরু করে সে। নিচে অনেক কষ্টে নিজেকে সামলেছে সে আর পারছে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কান্নার আওয়াজ যাতে বাইরে না যায় তার জন্য মুখ হাত দিয়ে চেপে রেখেছে। কুহু, তমালিকার কণ্ঠ ভেসে আসায় কান্না বন্ধ করে কুহু। মুখ হাত ভালো করে ধুয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বাথরুম থেকে বেরিয়ে আসে সে। তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে তমালিকা। কুহুও তাকে জড়িয়ে ধরে। এই কি রে তুই? নিচে আমার সাথে দেখা না করেই উপরে চলে এলি? ও বুঝেছি, এখন তো আর আমায় তোমার ভালো টালো লাগে না। নিজে তো বর পেয়ে বোনকে ভুলে বসে আছে, আর এখন আমার নামে দোষ না? আর আমি তো বেল বাজিয়েছিলাম, তখন এলি না কেন শুনি? শুরু হলো দুই বোনের খুনসুটি। তবে যতই এদের মধ্যে দূরত্ব থাকুক না কেন, এদের দুই বোনের ভালোবাসার কাছে তার সব সময়ই হার মানে। অনেক দিন পর একে অপরকে পেয়ে গল্পে মেতে উঠল দুজনে। তবে তাদের কথোপকথনে তমালিকাই কেবলমাত্র কথা বলেছিল এবং কুহু নীরবতায় তার কথা শুনে যাচ্ছিল। আজ অনেকদিন পর খাবার টেবিলে সবাই একসঙ্গে খেতে বসল। খাবার মাঝে গল্প করতে করতে কুহু জানতে পারল যে অনুভব 2 মাস আগেই কানাডা থেকে ফিরেছে। কানাডায় যে চাকরি করত তাতে মন বসছিল না বলে কলকাতায় একটা ভালো পোস্টের চাকরির জন্য অ্যাপ্লাই করে। চাকরিটা কনফার্ম হলেই চলে আসে। খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে আসে কুহু। তমালিকার জোর করা শর্তেও রাত জেগে গল্প করতে রাজি হয়নি সে। যেখানে কুহুই আগে তমালিকাকে জোর করত তার সঙ্গে রাত জেগে গল্প করার জন্য। কাটে শোবার পর যখন শত চেষ্টার পরও কুহুর ঘুম এলো না, তখন সে বিরক্ত হয়ে শাল জড়িয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা লাগালো। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারপাশটা মায়াবী দেখাচ্ছে। শীতল বাতাস ক্রমশ গায়ে কাঁটা দিচ্ছে। কেমন হতো যদি এই শীতল বাতাস তার সমস্ত মন খারাপকে দূরে কোথাও নিয়ে মিলিয়ে দিত। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে আমার গল্প বলো কাকে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো 2 হাতে।
প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি। কি ব্যাপার, ঘুম আসছে না? হঠাৎ পুরুষ কণ্ঠস্বর শুনে আঁতকে ওঠে কুহু। তবে পর মুহূর্তে নিজেকে সামলে নেয় সে। সামনে তাকাতেই দেখে অনুভব ট্রাউজারের পকেটে হাত গুঁজে তার দিকে তাকিয়ে আছে। না, সামনে বলা ভুল হবে, বলা ভালো সে তার পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। কুহু প্রতি উত্তরে মাথা নাড়াল। কেন? না, এমনি মাঝে মধ্যে রাতে ঘুম আসে না। তা তুমি ঘুমাওনি কেন? আজ পূর্ণিমা, তাই ছাদে এলাম। তুমি চাঁদের হিসেবও রাখো? বলতে পারিস ছোট্ট একটা শখ, রাতের আকাশে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র দেখা। কানাডায় ছুটি পেলেই অ্যাস্ট্রোনমি মিউজিয়ামে ঘুরে আসতাম, মনটা ভালো হয়ে যেত। অনুভবের দিকে তাকিয়ে কুহু বলে, কখনো তো বলনি তোমার যে অ্যাস্ট্রোনমি ভালো লাগে। জানতে চেয়েছিস কখনো? অনুভবের এরূপ কথায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় সে। আসলে তো মানুষের শখ স্বপ্ন সম্পর্কে সে কিছুই জানে না, অথচ এই মানুষটার সঙ্গেই তার কিনা বেড়ে ওঠা। কথা না বাড়িয়ে তার কাছে মনে হলো চলে যাওয়াটাই বরং ভালো হবে। তাই নিঃশব্দে সে রওনা হলো ছাদের সিঁড়ির দিকে। পালাতে হয় মানুষের কাছ থেকে, নিজের কাছ থেকে নয়। যেতে চেয়েও আর যাওয়া হলো না। পেছন ফিরে তাকালো সে, চোখ পড়ল সে কাঙ্ক্ষিত চোখ জোড়ার উপর। সঙ্গে সঙ্গে চোখ দমিয়ে নিল কুহু। না জানি কতবার এই চোখ দুটোর সম্মুখীন হয়েছে সে, তবে আজ কেন এত সংকোচ হচ্ছে সেই চাহনিতে। 10টা বছর কি কম না কুহু? একটা মানুষকে তার একটা প্রশ্নের উত্তরের অপেক্ষায় রাখার জন্য। তার প্রশ্নে স্তম্ভিত হয়ে যায় কুহু। সে তার জন্য অপেক্ষা করে আছে। তুমি আজও আমার উত্তরের অপেক্ষা করছো? গলার কাছটায় একটা টান অনুভব করে। তার চোখ ছলছল করে জলে। বহু কষ্টে জল গড়িয়ে পড়ার থেকে আটকে রেখেছে সে। করব নাই বা কেন? তুইও তো এখন আমার প্রশ্নের উত্তর দিসনি। আর যদি উত্তরে না বলি, তখন ছেড়ে চলে যাবে, তাই তো? কুহুর চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। অনুভব পলকহীনভাবে তাকিয়ে থাকে অশ্রুসিক্ত কুহুর দিকে। সত্যি বলতে কুহুকে কাঁদতে দেখে তার ভালো লাগছে। মেয়েটার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছে কান্নার জলে। আচ্ছা, মেয়েদের সৌন্দর্য কি কাঁদলে বেড়ে যায়, যেমনটা কুহুর ক্ষেত্রে হয়েছে? ভাবে অনুভব। কুহু আবারও বলে ওঠে, তুমিও চলে যাবে? তুই না বললে সেটা তোর ব্যাপার, তবে আমার ভালোবাসা আজকালকার জেনারেশনের মতো না যে বললে ভুলে যাব কিংবা ভালোবাসাটা বন্ধ করে দেব। আমি জীবনে একবারই ভালোবেসেছি, আর সেটাও তোকে। তাই দ্বিতীয়বার আমার পক্ষে প্রেমে পড়া কিংবা অন্য কাউকে ভালোবাসাটা একেবারেই সম্ভব নয়। আর তাতে তোর মতামতে কোনো প্রভাবই পড়ে না, বুঝলি? কথাগুলো কুহুর একেবারে বুকে গিয়ে বাঁধে। কুহু হতভম্বের মতো তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে, মানুষ এমনও হয়। তোকে তো আমি আজ দেখছি না, সেই ছোটবেলা থেকেই খুব ভালো করেছি। তাই এখন লক্ষ্মী মেয়ের মতো চোখ মুছে আমার সবটা খুলে বল। কুহু অনুভবের কথা মতো নিজের চোখ মুছল। অনুভব যে কি করে তার মনের কথা জানলো, এমন প্রশ্ন মনে থাকলেও তা উপেক্ষা করে সে বলতে শুরু করলো, খুব ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি, তাই হারানোর ভয়টা মনের মধ্যে
সবসময় রয়েই গেছিল। জানো তো, খুব ছোট জিনিস হারিয়ে যাবে বলে খুব যত্নে রাখতাম। মানুষের যেমন কিছু অপছন্দনীয় কাজ থাকে, তেমনি আমার অপছন্দনীয় কাজটা হলো কোনো কিছু হারিয়ে ফেলা। বিষয়টা অদ্ভুত হলেও এটাই সত্যি। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে আজ পর্যন্ত তেমন কিছু হারিয়েছি বলে আমার মনে পড়ে না, কেবল তোমায় ছাড়া। ছোট ছোট জিনিসগুলোকে খুব আগলে রাখতে শিখলেও মানুষ আগলে রাখাটা আর শেখা হয়নি আমার। সেদিন নিজের মনের কথাগুলো বলতে চেয়েছিলাম, তবে মনে ক্রমাগত এই ভয়টা বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাই মনের কথাগুলো বলতে চেয়েও বলতে পারিনি। যেই মেয়েটার ছোট ছোট জিনিস হারিয়ে গেলে অস্থির হয়ে উঠত, ছটফট করত, যখন সেই মেয়েটাই তার প্রিয় মানুষকে হারায়, তখন ভাবো তার ঠিক কী অবস্থা হতে পারে। এই হারানোর ভয়টা এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। এমনকি আজও আমি বলতে গিয়েও থেমে যায় সে। নীরবে দাঁড়িয়ে রইল সে। না, অনেকটা ভালো লাগছে তার মনের ভিতরে বিগত 10 বছরের জমা কথাগুলো বলে। বুকের উপর থেকে নিমেষেই যেন একটা বড় বোঝা নেমে গেল। একবার বুক ভরে নিঃশ্বাস নিল সে। অপর দিকের ব্যক্তি তখন আকাশের দিকে তাকিয়ে অন্য ভাবনায় মগ্ন। অনুভবটা বল। কি ভাবছো? ভাবছি এরকম হাজার পূর্ণিমার রাত দেখতে আনুমানিক কত বছর লাগতে পারে। অনুভবদা তার দিকে না তাকিয়েই উত্তর দেয়। অনুভবের কথায় ভ্রূ কুঁচকল কুহু। এমনটা ভাবার কারণ? তার কথায় অনুভব তাকায় তার দিকে। কারণ আজকের পর থেকে আগামী প্রতিটা পূর্ণিমার চাঁদ আমি তোর সাথে দেখতে চাই। হিসাব করে বল দেখি কত বছর লাগতে পারে। পূর্ণিমা প্রতি 29.53 দিন পর পর হয়, তাই 1000টা পূর্ণিমা দেখতে লাগবে। 1000 ইন্টু 29.53 দিন মানে 29,530 দিন। তাকে যদি 365 দিয়ে ভাগ করা যায় তবে 81 বছর। কথাটা শেষ করতে পারে না কুহু। তার আগেই অনুভব উত্তরটা দিয়ে দেয়। কুহু তাকিয়ে থাকে তার দিকে। হ্যাঁ, 81 বছর। অনুভব আকাশের চাঁদটার দিকে তাকায়। চাঁদটা কি তাদের দিকে তাকিয়ে আছে? দেখছে তাদেরকে? ঠিক এরকমই পূর্ণিমার রাতে যখন স্নিগ্ধ চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, আমি চাই তোর হাত ধরে সেই আলোতে হারিয়ে যেতে। শান্ত রাত, নীরব আকাশ আর চাঁদের মায়াবী আলোয় আমাদের ভালোবাসা একান্তে মিশে যাবে, যেখানে শুধু আমরা দুজন আর সেই জ্যোৎস্নার নরম আলো থাকবে। থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো দ্বিধা। তুই পারবি কুহু এরকম 1000টা রাত আমার সঙ্গে কাটাতে? কথাগুলো বলেই সে কুহুর দিকে তাকায়। কুহু নীরব, কিছুই বলছে না সে। তার নীরবতা ক্রমশ গ্রাস করতে থাকে অনুভবকে। তাহলে কি আজ সে তাকে এত কাছে পেয়েও হারিয়ে ফেলবে, তাও আবার চিরকালের জন্য? তার ভালোবাসা কি তাহলে পূর্ণতা পাবে না? আমি চলি। এই বলেই কুহু পা বাড়ালো সিঁড়ির দিকে। কিচ্ছু বলে না অনুভব। বলার মতো কিছুই বা আর রইল কোথায়? এখন বাকি জীবনটা না হয় একাই পূর্ণিমা দেখবে সে। নিজের সঙ্গও বা মন্দ কিসের? যেতে যেতে হঠাৎ পেছন ফিরে তাকিয়ে কুহু বলে ওঠে, অনুভবটা সবসময় কিন্তু নীরবতা মানেই না নয়। চলি, গুড নাইট। বলেই আবার সিঁড়ির দিকে পা বাড়ালো সে। এই আধো অন্ধকারেও সে মেয়েটির মুখে লাগা মিষ্টি হাসিটার
মানে তার কাছে যেন স্পষ্ট। ভুবন মোহন গোরা কোন গুণী জনার মনোহরা, ভুবন মোহন গোরা কোন গুণী জনার মনোহরা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা, না 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 ছেড়ে দেব না তোমায় ঋত মাঝারে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে, কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে, তারে ভজলে হরিবংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।